হাই বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা আসন্ন। এই উদ্দেশ্যে আজকে আমার আবার নতুন একটি ক্লাস সকলের জন্য নিয়ে এসেছি। এই ক্লাসে আমরা ডিসকাস করব বিগত বছর অর্থাৎ 2019 সালে যে পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়েছিল তার প্রিলিমিনারি পরীক্ষায় ম্যাথ থেকে যে কোশ্চেন এসেছিল সেই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এই কোশ্চেন আলোচনা করলে তবেই বুঝতে পারবো যে আগামী 26 সেপ্টেম্বর যে এই বছরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় কীরকম কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা কিন্তু আমাদের উপলব্ধি হবে। তো আমরা শুরু করতে পারি এই টপিক। তার আগে এটা বলে দিই যে 100 নম্বরের যে পেপার হয় 60 মিনিট, 100 নম্বর 60 মিনিট কিন্তু বেশ টাফ। খুব তাড়াতাড়ি আমাদের ম্যাথ করে নেওয়া উচিত কাট অফ ক্লিয়ার করার জন্য। এই 100 নম্বরের মধ্যে ম্যাথ পড়ে 30 নাম্বার, রিজনিং মোটামুটি 20 নাম্বার এবং রেস্ট অফ দ্য যে নাম্বার থাকে সেটা কিন্তু পুরোপুরি জিকের ওপর। আর জিকের তো সেরকম কোনো প্রপার সিলেবাস নেই। হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে সমস্ত কিন্তু কভার করতে পারে। ওকে, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আজকের টপিক 2019 সালের কনস্টেবলের পরীক্ষায় যে অঙ্ক করেছিল সমস্ত অঙ্ক কিন্তু ডিসকাস করব। ওকে, চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন আলোচনা করা যাক। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, তোমরা প্রত্যেকের স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকের প্রথম প্রশ্ন লাভ ক্ষতি থেকে পড়েছে। কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? অপশান দেওয়া আছে 46, 88, 72, 64। তাহলে সেলিং প্রাইস কত বলা আছে? সেলিং প্রাইস 16 টাকা বলা আছে। লাভের হার কত বলা আছে? লাভের হার বলা আছে 12%। এবার দেখো আমি বিক্রয় মূল্য সেলিং প্রাইস জানি, লাভের হার জানি, ক্রয় মূল্য বের করতে পারবো। ক্রয় মূল্য এসপি ফর্মুলা কি? ক্রয় মূল্য সিপি ফর্মুলা কি? এসপি ডিভাইড বাই 1 প্লাস লাভের হার। দেখো যারা আমার অনলাইন ব্যাচে বা ব্যক্তিগত স্টুডেন্ট তারা কিন্তু এই সূত্রটা কিন্তু বারবার অ্যাপ্লিকেশন করে আমি শিখিয়েছি। এটা কিন্তু লাভ ক্ষতির অঙ্কে ক্রয় মূল্য থাকলে বিক্রয় মূল্য বা বিক্রয় মূল্য থাকলে ক্রয় মূল্য বের করা কিন্তু সহজতর একটি সূত্র। তাহলে করে ফেলো 616 ডিভাইড বাই 1 প্লাস 12%। তাহলে 12%কে না লিখে লিখতে পারো 12/100। তাহলে পরের স্টেপে লিখতে পারো 616 ডিভাইডেড বাই 1 100 12/100। 112/100 মানে 616 ইন্টু 100/112। হ্যাঁ কি না? দেখো খুব কেয়ারফুলি, খুব ভালোভাবে সিম্পলিফাই করো, কাটাকাটি করো, দেখবে কি পাবো? ক্রয় মূল্য বা সিপির মান আমরা পেয়ে যাবো। তাহলে 4 দিয়ে কাটাকাটি করো 154, 4 দিয়ে কাটাকাটি করো 28, আবার 4 দিয়ে এর সঙ্গে কাটো 25, 4 4 7, 7 দিয়ে কাটাকাটি করলে 22, 25 ইন্টু 22, 25-এর সঙ্গে 20 গুণ করলে 500 আর 2 মানে 50 মানে 550। এইভাবে কিন্তু তাড়াতাড়ি একটু গুণ করে বা যতটা সম্ভব মুখে মুখে গুণ করে আমাদের সময় কিন্তু বাঁচাতেই হবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? সিপি। সিপি বলতে ক্রয় মূল্য পেলাম 550। পরবর্তী ক্ষেত্রে এসপি কত হবে? কি বলেছে অঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ। পরবর্তী ক্ষেত্রে এসপি হবে 462 টাকা। তাহলে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম, ক্ষতি কনফার্ম হবে। এই ক্ষতির মানটাই আমরা জানতে চেয়েছে। তাহলে ক্ষতি কত হবে? জাস্ট বিয়োগ করে দাও, 550 থেকে 462 বিয়োগ করলে 88 অ্যান্সার। তাহলে তোমরা অপশানে দেখতেই পাচ্ছ যে অপশান বি 88 এই প্রশ্নের উত্তর। দেখো এই কোশ্চেন পড়েছিল 19 সালে। আপাত দৃষ্টিতে এই কোশ্চেনের মধ্যে কিন্তু কোনো কঠিন ব্যাপারটা নেই, মধ্যমানের কোশ্চেন বলা যেতে পারে। কিন্তু এখানে যে সমাধানের ব্যাপারটা আছে, যে স্টুডেন্ট যত তাড়াতাড়ি এটা সমাধান করতে সক্ষম হবে সে কিন্তু এই ক্ষেত্রে অ্যাডভান্টেজ বেশি পাবে। টার্গেট থাকতে হবে 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে এই অঙ্ক করে ফেলা। ওকে, দেখো আরেকবার প্রত্যেকে বুঝিয়ে দিই। বিক্রয় মূল্য আছে, লাভের হার দেওয়া আছে, ক্রয় মূল্য পেতে পারি। ক্রয় মূল্যের ফর্মুলা কি? ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য ডিভাইড বাই 1 প্লাস লাভের হার। যদি কোনো ক্ষেত্রে ক্ষতির হার থাকতো 1 মাইনাস ক্ষতির হার হতো, তাহলে সেখান থেকে 550 পাচ্ছি ক্রয় মূল্য। যে বস্তুটার ক্রয় মূল্য ফিক্সড, এটা নিয়ে কারো কোনো ডাউট হওয়ার কথাই নয়। পরবর্তী ক্ষেত্রে কি বলে যদি বলা আছে যে 462 টাকা যদি বিক্রি করা হয়,
তাহলে বিক্রয় মূল্য কত? 462। ক্ষতি হচ্ছে যেহেতু বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য অপেক্ষা কম, মাইনাস করছি 88। অ্যান্সার অপশান বি। আশা করি কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি যেভাবে করলাম তোমাদের সঙ্গে তোমরা যদি এইভাবেই করে থাকো বলতে জানাতে পারো। আর যদি তোমাদের মধ্যে কোনো অল্টারনেটিভ মেথড থাকে আমাকে সেটাও কমেন্টে জানাও, বা পার্সোনালি আমার নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যে এই টপিকটাতে অন্যভাবে করলে কী হতে পারে, বা তোমার যেভাবে করে সেটা আমার কাছ থেকে একটু কারেকশন করে নিতে পারো। ঠিক আছে, দেখো আজকের প্রথম প্রবলেম করালাম। আশা করি কারোর কোনো সমস্যা হয়নি, বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমায় কিন্তু নিশ্চয়ই জানিও। ওকে, চলো পরবর্তী প্রবলেমে আমরা আসছি। এবার পরবর্তী প্রবলেম দেখা যাক কি বলেছে তোমরা স্ক্রিনে প্রত্যেকে দেখতেই পাচ্ছ। দেখো কি বলেছে, একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? ইন্টারেস্টিং প্রবলেম। অপশান 5 পয়সা, 25 পয়সা, 20 পয়সা, 10 পয়সা। তোমাদের কাছেও স্ক্রিনে কোশ্চেন দেখতে পাচ্ছ। চেষ্টা করো, এই রকম কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো অনেকভাবে করা যায়, আমি কিন্তু এতটাও শর্টকাটে করাই না যে শর্টকাটটা বেশি সময় নষ্ট করে বা অ্যাকুরেসি থেকে দূরে সরে যায়। আমাদের এটা টার্গেট রাখবো, সময় যেমন বাঁচাবো তার মধ্যে যতটুকু করবো তার জন্য ঠিকঠাক করা হয়। তাহলে কি বলেছে, লাটাই আর ঘুড়ি দুটোর ব্যাপার এখানে বলা আছে। ধরে নাও লাটাইয়ের দাম এক্স, ঘুড়ির দাম ওয়াই। ওকে, দুটোই ধরবো পয়সা এককে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, পয়সা এককে। ওকে, কোশ্চেনটা পড়ে দেখো ফার্স্ট লাইনে কি বলা আছে, যে ঘুড়ি ও লাটাইয়ের মিলিত দাম কত? 1 টাকা 10 পয়সা, মানে বলতে পারি 110 পয়সা। হ্যাঁ কি না, টাকা থেকে পয়সায় কিন্তু আমরা কনভার্ট করলাম। এই কনভার্সানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে কি বলেছে, যে লাটাইয়ের দাম ঘুড়ির দামের থেকে 1 টাকা বেশি। তাহলে লাটাইয়ের দামটা বেশি, তাহলে ঘুড়ির দামের থেকে কত? 1 টাকা, মানে 100 পয়সা। হবে কি হবে না? কোনো ডাউট থাকলে আমাকে সঙ্গে সঙ্গে কমেন্টে জানাও যে স্যার এই সেকেন্ড অঙ্কটা বুঝতে পারিনি। গেছে বোঝা? যদি এটা বুঝতে পারো, এই দুটো সমীকরণ, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, জলদি যোগ করো দুটো সমীকরণকে। জলদি যোগ করলে দেখতে হবে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট। হ্যাঁ কি না, প্লাস ওয়াই মাইনাস ওয়াই। তাহলে কি হলো, 2x ইকুয়াল টু 210, এক্স ইকুয়াল 210, এক্স ইকুয়াল টু 105 পয়সা। তাহলে বলতে পারি লাটাইয়ের দাম 105 পয়সা। তাহলে ওয়াইয়ের মান কত হবে? 110 মাইনাস 105 ইকুয়াল টু 5। তাহলে ঘুড়ির দাম আমি জানতে চেয়েছে কত হবে? 5 পয়সা। দেখো খুব বেশি সময় নেবে না, তাহলে এক্ষেত্রে অপশান এ 5 পয়সা। কোনো ডাউট থাকলে বলো। এটা কিন্তু বীজগণিতের অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমাধান করলাম। কিছু ক্ষেত্রে বলা যায় এটা হচ্ছে বীজগাণিতিক সূত্রের বা বীজগণিতের প্রয়োগ বলা যায়। কোনো ডাউট থাকলে বলবে। এইটুকু করে অ্যান্সার বের করতে কিন্তু 15 থেকে 20 মিনিট সময় লাগা উচিত। হ্যাঁ কি না? আমাদের এখানে মেন সমস্যা কোথায় করবে? টাকা থেকে পয়সার ক্যালকুলেশান। দ্বিতীয় একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে অপশান টেস্ট। দেখো অপশান টেস্ট করে করা যেতেই পারে, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায় এই পদ্ধতির থেকেও। আমি কিন্তু প্রত্যেককে আগে একটু বেসিক্স শেখানোর চেষ্টা করি। তো এই পদ্ধতিটা দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকবার বলে দিচ্ছি, লাটাইয়ের দাম এক্স পয়সা ধরলাম, ঘুড়ির দাম ওয়াই পয়সা ধরলাম। বলা আছে যে দুজনের দাম হচ্ছে মোট 1 টাকা 10 পয়সা, অর্থাৎ 110 পয়সা। বলা আছে লাটাইয়ের দাম ঘুড়ির দামের থেকে 1 টাকা বেশি, অর্থাৎ 100 পয়সা। তাহলে দুজনের পার্থক্য এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 100। সমাধান করলাম, 2x ইকুয়াল টু 210, এক্স ইকুয়াল টু 105, ওয়াই ইকুয়াল টু তাহলে 5 পয়সা। অপশান এ অ্যান্সার। বোঝা গেছে? এটাকেও কিন্তু খুব সহজ বা খুব কঠিন না বলে মধ্যমানের প্রশ্ন কিন্তু বলতেই পারো, যেটা 2019 সালে প্রশ্নপত্রে এসেছে। এবার তোমাদেরকে কেউ বলে দিই, যদি কেউ 2019 সালে প্রশ্নপত্রটা গোটাটাই চাও, আমাকে পার্সোনালি একটু চেয়ে নিও। আমি কিন্তু প্রত্যেককে PDF প্রোভাইড করে দেবো, যে 2019, শুধু 19 কেন, 13, 15, 17, 19 প্রত্যেকটা বছরের যে পরীক্ষা হয়েছে পুলিশের যত পরীক্ষা আছে আমি সব কোশ্চেন তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। তোমরা একটু কমেন্টে চেয়ে রেখো, আমি তাহলে পাঠিয়ে দেবো। ওকে, চলো তাহলে এটার পরে আমরা আবার পরবর্তী প্রবলেমে যাওয়া যাক। পরবর্তী প্রবলেম দেখো, পরবর্তী হলে স্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছ, দেখেই বুঝতে পারছো এই প্রবলেমটা হচ্ছে লসাগু গসাগুর কনসেপ্ট থেকে। কি বলেছে, যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয়, তাহলে গসাগু ও লসাগুর অনুপাত কত?
দেখো 4টে অপশান দেওয়া আছে, অনুপাতগুলোকে জাস্ট যে অপশান দেওয়া আছে তাতে বুঝতেই পারছো যে উত্তরপদ পূর্বপদ ইন্টারচেঞ্জ করে দিয়েছে শুধুমাত্র স্টুডেন্টদের কনফিউজ করার জন্য। ওকে, বি কেয়ারফুল এই জায়গাটায়, এগুলো কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় প্রায়ই করে। অ্যান্সার আমরা ঠিক বের করবো, হয়তো অপশান যেমন রয়েছে তার সঙ্গে জাজ করার জন্য হয়তো মেলাতে গিয়ে আমরা ভুল করে ফেলতে পারি। দেখো কি কনসেপ্ট লাগতে পারে এখানে, আমরা জানি একটা ফর্মুলা, প্রত্যেকে নোট ডাউন করো। দুটি সংখ্যার গুণফল কি হয়? দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ হয় কি না, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু লসাগু ইন্টু গসাগু। এখানে গুণফল কত বলা আছে? বলা আছে 2160, হ্যাঁ কি না? আর কি বলেছে? গসাগু বলে দিয়েছে। তাহলে লসাগু এলসিএম এটা বের করতে হবে ইন্টু 6, হ্যাঁ কি না? এলসিএমটা জানি না আমরা, তাহলে এলসিএম কত হবে, লসাগু কত হবে? যে 2160 ডিভাইড বাই 6, তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে 6 3 18, হ্যাঁ 360। দেখো এইগুলো খুব তাড়াতাড়ি করার প্রয়োজন নির্ভুলভাবে। তাহলে আমার চেয়েছে কি, ভাষাটা পড়া খুব দরকার। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, ভাষাটা পড়া খুব দরকার যে গসাগু ইস টু লসাগু। তাহলে প্রথমে দেখো ভালো করে পড়ো, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত। তাহলে গসাগু বলতে HCF ইস টু লসাগু LCM কত হবে? HCF মানে 6 আর LCM যেটা বের করলাম 360। দেখো সিম্পলিফাই করলে কত হবে? 1:60। পেলাম কি পেলাম না? যেটা অপশানে অপশান এ, ভালো করে বোঝো। অপশান ডির দিকে যদি তাকাও কি দেখতে পাচ্ছ? 60:1, জাস্ট রিভার্স। দুটো উত্তরপদ ও পূর্বপদ পরস্পর স্থান পরিবর্তন করেই কিন্তু অপশান ডিকে রাখা হয়েছে। বেশিরভাগ স্টুডেন্ট এটা যদি কেয়ারফুল না থাকে তখন কিন্তু ভুল করতেই পারে এটা, কারণ আমাদের অতটা সময় থাকবে না, ডাইরেক্ট করে কিন্তু ওএমআরে মার্ক করে নিতে হবে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিই, এতক্ষণ আমি লিখলাম লসাগু গসাগু না লিখে LCM HCF ফুল ফর্ম অনেকেই জানো, লোয়েস্ট কমন মাল্টিপল হায়েস্ট কমন ফ্যাক্টর, লঘিষ্ঠ সাধারণ গুণিতক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, এটা নিয়ে কিছু অসুবিধা হওয়ার নিশ্চয়ই কোনো কথা নয়। খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, লসাগু গসাগু থেকে যদি এরকম প্রবলেম আসতে লক্ষ্য করা যায়। ওকে, চলো তাহলে বোঝা গেছে। যদি না বুঝতে পারো আমাকে জানিও, কিন্তু যে বুঝতে পারবেন আমাকে পার্সোনালি জানালে আমি কিন্তু সলভ করা বা আরও একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, এটা কিন্তু সহজ কোশ্চেনের মধ্যেই ফেলা যায়। চলো তাহলে পরবর্তী প্রবলেম কি আসছে দেখা যাক। পরের প্রবলেম দেখা যাক। পরের প্রবলেম তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই প্রবলেম এসছে কিন্তু সরল সুদ থেকে। সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ এই দুটোই কিন্তু কনস্টেবলের পরীক্ষায় বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোশ্চেন কি বলেছে দেখো, কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদের হারে দ্বিগুণ হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিছুটা এই কোশ্চেনটাকে কঠিন প্রবলেমের মধ্যে রাখতে পারি। দুটো কারণ রাখতে পারি, একটা কনসেপ্টের দিক থেকে কঠিন বলতে পারি, আর একটা ক্যালকুলেশনের দিক থেকে কঠিন বলতে পারি, কারণ দুটোই সময় নেবে। এই 60 মিনিটের মধ্যে যে 100 নম্বরের প্রবলেম করব তার মধ্যে দুটোই সময় নেবে। দেখো কি বলেছে, আমরা আসলকে কী হিসাবে ধরি? আমরা আসল মানে পি ধরি, কোনো অসুবিধা নেই। এখানে কি বলেছে, সুদে আসলে কত হবে? সুদে আসলে দ্যাট ইজ অ্যামাউন্ট। অ্যামাউন্ট কত দাঁড়াবে এখানে? দ্বিগুণ, মানে টোয়াইস পি হবে। কোনো অসুবিধা নেই। যদি আসল পি হয়, সুদে আসলে টোয়াইস পি। তাহলে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট কি হয়? সুদে আসল মাইনাস আসল দ্যাট ইকুয়াল টু টোয়াইস পি মাইনাস পি ইজ ইকাল টু পি, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে। এবার আর কি বলা আছে? 18.75%। দেখো এই জায়গাটায় কিন্তু আমাদের ক্যালকুলেশানে একটু সময় নেবে, আর সময়টা টি বের করেছে। অপশানগুলোর দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকটা এত বছর অত মাস, এত বছর অত মাস এরকম করে দেওয়া আছে, মানে টি এর উত্তর মাস্ট বি ভগ্নাংশে আসবে, সেটাই উচিত। মোটামুটি যাদের কনসেপ্ট একটু ক্লিয়ার, একটু ম্যাথে স্ট্রং, তারা কিন্তু এটা বুঝতেই পারবে অপশান দেখেই। দেখো হাল ছাড়ার ব্যাপার নয়, তাড়াতাড়ি শেষ পর্যন্ত সলভ করা। সূত্র কি? SI ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। দেখো সরল সুদের ক্ষেত্রে কিন্তু এই একটাই সূত্র, এর বিভিন্নভাবে কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে ভ্যালু বসাও, SI এর জায়গায় পি, পি এর জায়গায় পি,
আর এর জায়গায় 18.75, টি এর জায়গায় টি, এখানে 100, ইয়েস অর নো? কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার দেখো এটা কাটলাম, তাহলে কাটলাম মানে এদিকে 1 হয়ে গেল। অনেক স্টুডেন্ট আমি দেখেছি এই ভুলটা করে, যে এদিকে কাটা হয়ে গেলে যদি কিছু না থাকে দেন এটাকে 0 কনসিডার করে। এটা কিন্তু একেবারেই ঠিক নয় বা করা উচিত নয়। কেটে গেলে এদিকে কি থাকবে? 1 থাকবে। ওকে, তাহলে ভালো করে দেখো টি ইজিক্যাল টু কত হয়? এটা ওপরে যাচ্ছে, 18.75 নিচে নামছে, তাহলে কত হচ্ছে? 100/18.75। কোনো অসুবিধা নেই। এইবার মেন ক্যালকুলেশানটা ভালো করে দেখো, 100/1875 পয়েন্টটাকে তুলে দিলে তাহলে বলতে পারি 10,000 1875, 75 দিয়ে 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 400, নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে 7 আর 5 75, আবার 25 দিয়ে কাটো, 25 16 আর 25 3, তাহলে কত পেলাম? 16/3। দেখো টি এর মান পাচ্ছি 16/3। এইখানেই কিন্তু এখনও পর্যন্ত শেষ নয়। টি এর মান 16/3 পাওয়া মানে শেষ নয়। তাহলে টি এর মান 16/3 পাওয়ার অর্থ কি বলতে পারি? ভালো করে দেখো, বলতে পারি যে 5 পূর্ণ 1/3, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? বলতে পারি 5 পূর্ণ 1/3, তাহলে 5 পূর্ণ 1/3 মানে 5 প্লাস 1/3, তাহলে বলতে পারি 5 বছর প্লাস 1/3 বছর। 1/3 মানে কি? 1/3 গুণিত 12 করো, 4 কাটো, তাহলে 4, তাহলে বলতে পারি যে 5 বছর 4 মাস। দেখো অপশানে যদি দেখি আমরা, অপশান সি 5 বছর 4 মাস অ্যান্সার। বোঝা গেল কি করে 4 মাস এলো? 4 মাস কি করে এলো? এই কনসেপ্টটা কিন্তু এই কোশ্চেনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কি ব্যাপার? 16/3 মানে 5 পূর্ণ 1/3, জাস্ট একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করেছি। এইটাও জানি 5 পূর্ণ 1/3 মানে 5 প্লাস 1/3, মানে বলতে পারি 5 বছর প্লাস 1/3 বছর। 1/3 বছর মানে বছরকে মাসে কনভার্ট করতে গেলে কি করব? 1/3 ইন্টু 12, 3 আর 12 কাটলে 4, তাহলে 5 বছর 4 মাস। বলো কোনো অসুবিধা থাকলে বলো, অপশান সি অ্যান্সার। তাহলে এই অঙ্কে কনসেপ্ট বা সূত্র ছাড়াও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যালকুলেশান এবং উত্তরে পৌঁছানো, হ্যাঁ কি না? এবার একটা জিনিস তোমরা করতে পারো, এইটুকু পাঠ করার পরই কিন্তু উত্তর দেওয়া পসিবল। কি করে? উত্তরে যদি অপশানগুলো টেস্ট করে দেখো, 6 বছর 2 মাস, 6 বছর 5 মাস, 5 বছর 4 মাস, 4 বছর 5 মাস, তাহলে 5 বছরের অপশান কি কি? মাত্র একটা, অপশান সি। তাহলে 5 পূর্ণ 1/3 মানে 6ও নয়, আবার 5ও নয়, 4ও নয়, তাহলে 5 দিয়ে অপশান হবে। তাহলে অপশান সি তুমি এইটা দেখেই কিন্তু করে ফেলতে পারো। তাতে কিছু সেকেন্ড হলেও কিন্তু আমরা বাঁচাতে পারি পরীক্ষায় এইভাবেই কিছু সময় করে বাঁচিয়ে কিন্তু অন্তত 3-4 নাম্বার এক্সট্রা অ্যাড করা যায়। ওকে, ভালো করে দেখো কোনো বুঝতে অসুবিধা হলো কি না। যদি এই টপিকে কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে জানাও, আমি তোমাদের সরল সুদ বা জটিল সুদের ওপর এক্সট্রা ক্লাস দেব। সেই ক্লাসের ওপর কিন্তু ভালো করে যদি দেখে নাও তাহলে পরীক্ষায় উপকারী হবে। ওকে, বলো আমাকে কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি তাহলে সেটাকে আরও ভালোভাবে বোঝাতে পারবো। ঠিক আছে, দেখো কোনো যদি ডাউট থাকে আমাকে জানিও, আর না ডাউট থাকলে আমি পরের কোশ্চেনে এগিয়ে যাই। ওকে, চলো তাহলে পরের কোশ্চেন দেখা যাক। দেখো পরের প্রবলেম নিয়ে আমরা চলে এসেছি। পরের প্রবলেমে কি বলেছে ভালো করে দেখো, প্রত্যেকের স্ক্রিনে দেখতে পাচ্ছ। 1728-এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অপশান দেওয়া আছে 30, 32, 36, 26। দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। এই প্রবলেম সলভ করার জন্য আমাদের ট্রেডিশনাল মেথডে বর্গমূল নির্ণয়টা কিন্তু শিখতে হবে। ধরে নাও 1728 হলো পূর্ণবর্গ, ধরে নাও। তাহলে এর একটা বর্গমূল পাওয়া উচিত। এই বর্গমূলটা আমরা কিভাবে করি সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4টে ডিজিট রয়েছে বা 4টে অঙ্ক রয়েছে, আমরা 2 ভাগে ভাগ করতে পারি, করা উচিত, এটা তাই নিয়ম। আমরা ক্লাস 7-এ কিন্তু এইভাবে বর্গমূল করা শিখেছি। তাহলে 17 থেকে ছোট কিন্তু 17 কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যাটি সেটা কি? 16। তাহলে 16 কীভাবে আসে?
4 4 16, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? যদি অসুবিধা না থাকে তাহলে বলো কত হবে, বিয়োগ করলে 1। এবার এই 2 আর 8টা একসঙ্গে নেমে আসে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো এইখানে 4 মানে 4-এর ডবল কত লিখবো আমি? 8, এটা কিন্তু নিয়ম, খুব গুরুত্বপূর্ণ। এইবার এইখানে একটা জায়গা, এইখানে একটা জায়গা, এইখানে যদি 1 বসাই এখানে 1 বসাবো, এখানে যদি 2 বসাই এখানে 2 বসাবো, এখানে 3, এখানে 3 বসিয়ে কিন্তু সেই গুণফলটা এখানে লিখব। এটা কিন্তু বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ওকে, দেখো যদি 1 হয় তাহলে কি হবে? এখানে 1 বসাবো, তাহলে 81 ইন্টু 1 কত? 81। তাহলে দেখো 128-এর থেকে কম হচ্ছে, হ্যাঁ কি না? আমাকে দরকার কি? যে কোন সংখ্যা যোগ করব, তাহলে এমন কিছু একটা বসাতে হবে যেটা 128-এর ঠিক পরবর্তী। তাহলে দেখো 1 বসালে কম হচ্ছে, যদি 2 বসাই এখানে 2 বসাই তাহলে কত হবে? 182 দুগুণে 164। তাহলে দেখো এখানে আমরা একটা জিনিস পেলাম যে এই 164টা 128 থেকে বড়, এবং যদি এখানে 164 থাকতো, এখানে যদি 164 থাকতো তাহলে এইটি 42-এর বর্গ হয়ে যেত, অর্থাৎ সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাহলে কতটা কম আছে যার জন্য এটা পূর্ণবর্গ হচ্ছে না? সেটা হচ্ছে 164 থেকে আমি 128 বিয়োগ করো, তাহলে 6 আর এখানে 3, 36। তাহলে যদি 36 কম আছে যার জন্য 1728টা পূর্ণবর্গ হচ্ছে না। তাহলে 36 যদি যোগ করি তাহলে কত হবে? 1764। 1764 কি? 42-এর বর্গ। তাহলে অপশান কি? অপশান যে দেওয়া রয়েছে 30, 32, 36, 26, অপশান সি 36 কিন্তু অ্যান্সার। বলো কেউ বুঝতে পারলে কি পারলে না? আশা করি বোঝা গেছে। এখানে মেন কনসেপ্ট কিন্তু বর্গমূল করা। দেখো বর্গমূলের কনসেপ্টের ভিত্তিতে যেটা জানিয়ে রাখি আমি, এই প্রবলেমগুলো তখনই পারবে তোমরা যদি ভালো করে বর্গমূল করা জেনে নাও। দেখো বর্গমূল করা জানার জন্য যেটা দরকার, একটা ধরো আমি একটা এক্সাম্পল হিসাবে বর্গমূল করিয়ে রাখি। যে টপিক আজকে শুরু করেছি একটু বাইরে বেরোই। দেখো 1296, আমি যদি এর বর্গমূল করতে বলি কীভাবে বর্গমূল করা উচিত, দেখো দুটো গ্যাপ নেব, মানে ভাগ করে নেব। 12-র কাছাকাছি কিন্তু 12-র থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হতো 9, তাহলে 3 তিরিক্ষে 9, হ্যাঁ কি না? তাহলে 3 9 6, তাহলে এখানে কি বসাবো? 3-এর জাস্ট ডবল 6, এখানে যেটা বসাবো এখানে তাই বসাতে হবে। যদি 6 বসাই এখানে 6 বসাই, 66-র সঙ্গে 6 গুণ করলে কত হয়? 396 হয়, হ্যাঁ কি না? তাহলে এইটার বর্গমূল কত? এটার বর্গমূল হচ্ছে 36, হ্যাঁ কি না? বোঝা গেল কি গেল না আমাকে জানাও। তাহলে এই নিয়মের ভিত্তিতে আমাদের কিন্তু বর্গমূল যদি আমরা শিখি বা বর্গমূল করতে পারি তাহলে কিন্তু এই টপিকগুলো অত্যন্ত সহজই ওপেনে হবে, হ্যাঁ কি না? দেখো এই যে প্রবলেমটা এসেছে একদম বর্গমূলের বেসিক কনসেপ্ট থেকে, খুব কঠিন নয়। কি যদি তুমি বর্গমূল ভুলে যাও বা বর্গমূলের বেসিক নিয়ম যদি ভুলে যাও তাহলে কিন্তু সলভ করা মুশকিল হবে। সেক্ষেত্রে বলতে পারো স্যার অপশান টেস্ট করব। দেখো একটা সংখ্যা 1728, 4টে অপশান টেস্ট করে যোগ করে তাকে বর্গমূল হচ্ছে কিনা দেখা, এটা কি এই 100 নম্বরের পরীক্ষা 60 মিনিটের এরকম এক্সামের পক্ষে করাটা উচিত হবে? একদমই নয়। তো আমাকে এই নিয়মটা কিন্তু শিখতেই হবে। ওকে, চলো পরবর্তী প্রবলেম নিয়ে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিম্পলিফিকেশনের একটা প্রবলেম, তোমরা স্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছ, অপশান দেওয়া আছে, চেষ্টা করো। এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, দুটো ইকুয়েশনের মধ্যে দেওয়া আছে। একটা বলা আছে যে এ এর 90% ইজ ইকুয়াল টু বি এর কত বলা আছে? 30%। এবং আর একটা ইকুয়েশন দেওয়া আছে যেখানে বলা আছে বি ইজ ইকুয়াল টু এ এর 2x%। ওকে, এটা কোশ্চেনের মধ্যে বলা আছে। তাহলে এক্সের মান কত? অপশান দেখে তোমরা চেষ্টা করো করার। দেখো কি আগে এই পার্টটা বাদ রেখে বা এটাকে ইউজ করতে পারো। দেখো কি বলেছে, এর 90% 30%, তাহলে ডাইরেক্ট এত ভাবারই দরকার নেই। তাহলে a × 3 = b বলতে পারি। দেখো অহেতুক 90/100, 30/100, 100 কাটলাম, 30 দিয়ে কাটলাম, এটা আমরা মনে মনে করে a × 3 = b × 1 বলতেই পারি। তাহলে এখান থেকে বলা যায়
বি ইজ ইকাল টু 3a পেয়ে গেলাম, বি ইজ ইকাল টু 3a আমরা পেয়ে যাচ্ছি। এই মানটা আমরা এখানে পুট করে আমরা এক্সের ভ্যালু সলভ করার দিকে এগিয়ে যাব। কিভাবে দেখো, বি ইজ ইকুয়াল টু এ ইন্টু টোয়াইস এক্স বাই 100, বলতেই পারি 2x%কে। দেখো এইখানে বি এর জায়গায় লিখতে পারি 3a ইজ ইকাল টু এ ইন্টু টোয়াইস এক্স বাই 100, হ্যাঁ কি না? একেবারে সহজ প্রবলেম। এ কেটে গেল, তাহলে এক্স ইজ ইকাল টু কী হচ্ছে 300, কেন 300? কোনাকুনি গুণ ডিভাইড বাই 2, তাহলে অ্যান্সার কত 150 বা 150। দেখো অপশান বি রয়েছে 150। দেখো এরকম প্রবলেম 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে সলভ করে অ্যান্সার করতে হবে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলো, এখান থেকে সমস্যা থাকার কোনো ব্যাপারই নয়। শতকরার অ্যাপ্লিকেশানের রেসপেক্টে সিম্পলিফিকেশানের প্রবলেম এটাই কিন্তু সহজ প্রবলেমের মধ্যেই আমরা ধরতে পারি, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে, আমাকে কোনো সমস্যা থাকলে আমাকে কিন্তু জানাও। ওকে, চলো তাহলে পরের প্রবলেমের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রবলেম নিয়ে আমরা চলে এসেছি। তোমরা স্ক্রিনে প্রত্যেকে প্রবলেম দেখতেই পাচ্ছ, যেটা অ্যারিথমেটিকের গুরুত্বপূর্ণ একটা টপিক মিশ্রণ থেকে পড়েছে। দেখো কি বলেছে, 15 টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে। দেখো পার্সোনালি এই মিশ্রণ চ্যাপ্টারটা আমার খুব প্রিয়, কারণ এখানে এমন আমরা পদ্ধতি ইউজ করি যে থেকে অনেক কিছু প্রবলেম, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত খুব তাড়াতাড়ি সলভ হয়। দেখো এখানে কি বলেছে যে কত টাকা কেজি, 15 টাকা কেজি। তাহলে 15 টাকা কেজি একটি চা, তার সঙ্গে কত টাকা কেজি চা মেশাবো, 20 টাকা কেজি চা মেশাবো। এটা মিশিয়ে যে চাটা উৎপন্ন করেছি আমরা মিশ্রিত চা, তার দাম কত, 16 টাকা 50 পয়সা, হ্যাঁ কি না? দেখো অ্যালিগেশন মেথড বা এই মিশ্রণ এই নিয়মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো যে দামের জিনিস দুটো মেশানো হবে এবং দামটা মিশ্রিত চায়ের যে দামটা তৈরি করব সেটা এর থেকে বেশি কিন্তু এর থেকে কম, এটা হচ্ছে কনসেপ্ট। দেখো এখানে কিন্তু ক্রস ওয়াইজ আমরা করি, প্রত্যেকেই নিয়মটা প্রায় কম বেশি জানো। যারা জানো না আমি কিন্তু তাদেরকে মিশ্রণের ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনে যে লিঙ্ক দেখে মিশ্রণের যে আমি 3টে ক্লাস নিয়েছি তা সেগুলো যদি দেখো, এই টপিকের একটা প্রবলেমও আটকাবে না। দেখো 20 16.50, কে বড়? 20 বড়, তাহলে এখানে কি লিখবো, 20 মাইনাস 16.50 কত হবে, 3.50। ওকে, কোনো অসুবিধা নেই। এবার 16.50 আর 15 মধ্যে 16.50 বড়, তাহলে 16.50 মাইনাস 15 করলে কত হয়, 1.50। অসুবিধা নেই। দেখো ক্রস কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে ক্রস, কিন্তু যখন অনুপাত আমরা নেব তখন কিন্তু যার অনুপাত প্রত্যেকটা স্টেট। ওকে, মনে থাকবে। তাহলে এই প্রকার চা মেশাবো কত, 3.50 ইজ টু 1.50, তাহলে পয়েন্ট উঠে গেলে 350 ইজ টু 150, তাহলে 50 দিয়ে কাটলে 7 ইজ টু 3। অপশানে দেখো, ভালো করে দেখো, অপশান এ 3:7 আছে। অনেক স্টুডেন্ট এই পদ্ধতি শিখে গেলেও ভাবে যে এই প্রকার চা মেশানো হয় এই অনুপাতে, এই প্রকার চা নিশ্চয়ই এই অনুপাতে, একেবারে নয়। অনুপাত সবসময় হবে স্টেট, মাইনাস হবে ক্রস ওয়াইজ, অনুপাত হবে স্টেট। তাহলে 3.50 ইজ টু 1.50, দ্যাট ইজ ইকুয়াল টু 350 ইজ টু 150, সেখান থেকে 50 দিয়ে কাটাকাটি করলে 7 ইজ টু 3, যেটা আমাদের অপশান সিতে রয়েছে, হ্যাঁ কি না? অপশান এতেও কিন্তু 3:7 আছে। ভুলেও যদি কেউ এইটা করো তখন কিন্তু 3:7 হবে, সেক্ষেত্রে -1.25। তোমরা বলতে পারো কেন 1.25 কেন বলছেন? দেখো একটা সহজ কোশ্চেন পারলে তুমি 1 পেতেই, সেটাকে যখন ভুল করে আসছো তার গোটাটা কিন্তু -1.25 হিসাবেই কনসিডার করা উচিত, হ্যাঁ কি না? যেগুলো পারার প্রবলেম সেগুলো কিন্তু আমাদের ভুল করা যাবে না। সহজ প্রবলেম, যাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে মিশ্রণে, তারা এই প্রবলেম 10 সেকেন্ডে সলভ করবে। ওকে, চলো, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। বারবার বলছি, মিশ্রণের কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয়, আমার মিশ্রণের যে ক্লাসগুলো আমি করিয়েছি একটু সেগুলোকে দেখে নিতে হবে। ওকে, চলো পরবর্তী প্রবলেম দেখা যাক। পরবর্তী প্রবলেম চলে এসছে, তোমরা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, অপশানও দেওয়া আছে। দেখো এই প্রবলেম এসছে নৌকা ও স্রোত থেকে। নৌকা ও স্রোতের থেকে দেখা যায় যে স্রোতের যখন দুরকম হয়, স্রোতের যদি দিকে যায়, স্রোত দিকে যাচ্ছে তাকে আমরা স্রোতের অনুকূলে বেগ বলি,
স্রোতের প্রতিকূলে বলতে স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যদি আমরা আসি তাহলে সে স্রোতের প্রতিকূলে বলি। কি বলা আছে, স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার পার ঘন্টা ও 8 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় নেবে? অপশান দেওয়া আছে, দেখা যাক। তাহলে ডাইরেক্ট আমি করতে পারি ডি ফর ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূল। কত বলা আছে? 12 কিলোমিটার প্রতি ঘন্টা। খুব তাড়াতাড়ি করব। আপ স্ট্রিমকে আমি ইউ ধরি, দ্যাট ইজ 8 কিলোমিটার পার আওয়ার বলা আছে। দেখো, অনুকূলে বেগ প্রতিকূলে বেগ যদি বলা থাকে তাহলে স্থির জলে নৌকার বেগ কত হবে? স্থির জলে নৌকার বেগ কত হবে? স্থির জলে বেগ কত আমরা কি জানি? অনুকূলে প্লাস প্রতিকূলে ডিভাইড বাই 2। এই ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। ডি প্লাস ইউ বাই 2, 12 প্লাস 8 বাই 2 দ্যাট ইকুয়াল টু 20 বাই 2 মানে 10 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ কি না? বোঝা গেছে। এরপরে বলেছে স্থির জলে কতটা যাব? 24 কিলোমিটার যাব। তাহলে দূরত্ব কতটা? ভালো করে দেখো, দূরত্ব 24 কিমি। বেগ কতটা? বেগ বের করেছি 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে সময় কতটা লাগবে? ফর্মুলা অ্যাপ্লাই করতেই পারি, সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। হ্যাঁ কি না? তাহলে 24 বাই 10, তাহলে 2.4 আওয়ার। হ্যাঁ কি না? অপশানে সি, সুন্দর অপশান হচ্ছে বেরিয়েছে, অপশান সি। বলো, কোনো বুঝতে অসুবিধা হলে বলবে। খুব তাড়াতাড়ি 10 থেকে 15 সেকেন্ডে কিন্তু সলভ করে ওএমআর ফিল আপ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। বোঝা গেছে? আবার বলে দিই, অনুকূলে বেগ প্রতিকূলে বেগ দেওয়া আছে, স্থির জলে বেগ আমি বের করলাম। কি ফর্মুলা? অনুকূলে প্লাস প্রতিকূলে ডিভাইড বাই 2। কোনো অসুবিধা নেই। যদি বলতো স্রোতের বেগ অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তখন মাইনাস হতো। এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে দূরত্ব 24 কিলোমিটার, বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, সময় তাহলে কিসের ফর্মুলা? দূরত্ব বাই বেগ বের করলাম, অ্যান্সার। এইভাবে এই সুপিরিয়সির মাধ্যমে কিন্তু আমাদের করতে হবে। আমাদের অঙ্ক করার এফিসিয়েন্সি কিন্তু বাড়াতেই হবে। ওকে, বলো, কোনো ডাউট থাকলে বলো। এই অঙ্কগুলো যথেষ্ট সহজ প্রবলেম। এগুলো কিন্তু ছাড়লে বা এগুলো স্কিপ করে গেলে বা না করে আসতে পারলে কিন্তু দুর্ভাগ্যজনক। ওকে, চলো পরের কোশ্চেনে আমরা যাওয়া যাক। পরের কোশ্চেনে আমরা চলে এসেছি। প্রত্যেকে স্ক্রিনে কোশ্চেন দেখতে পাচ্ছ, সলভ করা স্টার্ট করো। একদম সহজ প্রবলেম। কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? দেখো, একদম ঐকিক নিয়মে রেসপেক্টে করব। 35% মানে কি? 91। কোনো অসুবিধা নেই। তাহলে 1% মানে কত? 91 বাই 35। হ্যাঁ কি না? সংখ্যাটি মানে 100%, দ্যাট ইকুয়াল টু 100% মানে 91 বাই 35 ইন্টু 100। কেয়ারফুলি কাটাকাটি করা প্রয়োজন। 5 দিয়ে কাটো, 20 5 7, 7 দিয়ে কাটো, 13 7 91, 13 ইন্টু 20 করো 260, অ্যান্সার। অপশান দেখো 260 ডি। বলো, 10 থেকে 12 সেকেন্ড হার্ডলি লাগতে পারে এই রকম প্রবলেম সলভ করার জন্য। আশা করব এই প্রবলেম কারুর, যারা দেখছো আমার ক্লাস, একজনের সমস্যা হওয়ার কথা নয়। তাহলে বুঝতে পারছো, বেশিরভাগ অঙ্কের প্রবলেম কিন্তু ইজি থেকে লেভেলটা মডারেট থাকে, খুব টাফের দিকে যায় না। 30টার মধ্যে হার্ডলি 2 থেকে 3টে ম্যাথ হয়তো টাফ থাকে, বেশিরভাগই ইজি টু মডারেট। যদি তোমরা 30-এর মধ্যে অন্তত 22-23টা কভার করে ফেলো, তোমার কাট অফ লেয়ারের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। বুঝতে পারলে? অহেতুক জিকেতে যেগুলো কনসেপ্ট অ্যাকচুয়াল জিকে বা যেগুলো একটু কঠিন জিকে, সেগুলোতে ভুল অ্যাটেম্প করে নেগেটিভ করার কোনো প্রয়োজনই হবে না। ওকে, কারণ ম্যাথে যদি পেরে যাও বা কনসেপ্ট ঠিক থাকে, ম্যাথই আমাদের কাট অফ লেয়ার করে দিতে পারে মোটামুটি, ম্যাথ রিজনিং মিলিয়েই। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেন। পরের প্রবলেম নিয়ে চলে এসেছি আমরা। পরের প্রবলেম কি বলেছে? পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো, অপশান দেওয়া আছে 24, 20, 22, 23। একটা খুব ভালো প্রবলেম, খুব তাড়াতাড়ি সুইফটলি করব। দেখো, 7টি সংখ্যা বলেছে, তাহলে 7টিটা কি? বিজোড়। হ্যাঁ কি না? বিজোড়ের একটা স্পেশাল কনসেপ্ট আছে, শিখে নাও। বিজোড় পরপর 7টি বিজোড় সংখ্যা, তাহলে পরপর 7টি মানে কি? 1 2 3 4 5 6 7। এর গড় কি হয়? পরপর 7টি হলে একদম মাঝেরটাই হয় এর গড়। বোঝা গেল? তাহলে মাঝের গড়টাই বলেছে 20, পরপর বললে কি 21 22 23, আর এদিকে হলে কি 19 18 17।
বলো কোনো ডাউট আছে কি না? অ্যান্সার কত? বৃহত্তম সংখ্যা 23 অ্যান্সার অপশান ডি। বলো ক সেকেন্ড সময় লাগলো? যদি এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলতো হতো 17। হ্যাঁ কি না? কনসেপ্টটা বোঝা গেল? যদি বিজোড় হয়, বিজোড় সংখ্যার ক্ষেত্রে, 7টি বিজোড় সংখ্যার ক্ষেত্রে মনে রাখা উচিত যে যদি এন সংখ্যক বিজোড় সংখ্যা থাকে, এনটি বিজোড় সংখ্যা পরপর, এনটি পরপর বিজোড় সংখ্যা থাকে, তাহলে কততম সংখ্যাটি এর গড় হয়? n+1/2 এটাই তার গড় হবে, এই তম সংখ্যাটাই তার গড়। তাহলে 7টা বিজোড়, 7 + 1 মানে কত? 8 / 2 মানে কত? চতুর্থ। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বা চতুর্থটাই তার গড়। হ্যাঁ কি না? বোঝা গেছে? এটা নিয়ে নিশ্চয়ই কারোর কোনো সমস্যা হওয়ার কথাই নয়। বুঝতে পারলে? কোনো রূপ x+1 2 এরকম কিছু ধরার দরকার নেই, একদম এরকম কনসেপ্টে আমরা সলভ করে নিতে পারি। ওকে, বলো বুঝতে পারলে কি না? এটা কিন্তু এই শর্টকাট অ্যাপ্লাই করতেই হবে। 5 সেকেন্ডে কোশ্চেন দেখে অ্যান্সার করে আমরা ওএমআর ফিল আপ করে ফেলতে পারবো। ওকে, চলো পরে কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনেই চলে এসেছি। স্ক্রিনে প্রত্যেকে যে দেখতে পাচ্ছ কোশ্চেন, অপশানও তোমাদের দেওয়া আছে। দেখো কি বলেছে, এই কোশ্চেন কিন্তু ট্রেনের গতির অঙ্ক। ট্রেনের গতির অঙ্ক কিন্তু খুব ভালো অঙ্ক, সময় দূরত্বের একটা অ্যাপ্লিকেশন বিশেষ। কি বলেছে দেখো, 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 42 কিলোমিটার প্রতি ঘন্টা ও 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পরস্পরের দিকে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? এই হচ্ছে কোশ্চেন, অপশান দেওয়াই আছে। তাহলে একটু কনসেপ্ট নিয়ে আলোচনা করি। দুটো ট্রেন, একটা এই দিকে যাচ্ছে, পরস্পরের দিকে আসা মানে আর একটা ট্রেনও এই দিকে আসছে, দ্যাট ইজ মুখোমুখি। একটা ট্রেনের দূরত্ব কত বলা আছে? 137 মিটার, আর একটার বলা আছে 163 মিটার। এই ট্রেনটার বেগ কত বলেছে? 42 কিলোমিটার/আওয়ার। এর কত বলেছে? 48 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ কি না? ট্রেনের গতির একটা কনসেপ্ট আছে। কোনো ট্রেন যখন কোনো মানুষ, খুঁটি বা কোনো পোস্ট বা কোনো কিছু ছোট্ট একটা জিনিসকে অতিক্রম করে, তখন সে তার নিজের দূরত্ব অতিক্রম করে। অপরপক্ষে ট্রেনটি যখন কোনো প্ল্যাটফর্ম, সেতু বা অপর কোনো ট্রেন যেটা দৈর্ঘ্য একটা বর্তমান তাকে অতিক্রম করে, তার অর্থ ট্রেনটি নিজের দূরত্ব বা নিজের দৈর্ঘ্য প্লাস ওরও দৈর্ঘ্য দুটোকে একসঙ্গে অতিক্রম করছে। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে? দেখো পরীক্ষার সময় এই ওয়ার্ডগুলো লেখার প্রয়োজনই নেই, আমার বোঝানোর স্বার্থে কিন্তু এগুলো বলতে হচ্ছে। তাহলে কত হবে? 137 + 163 দ্যাট ইকুয়াল টু 300 মিটার। এবার নেক্সট কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। কারণ আপেক্ষিক বেগ দুরকম হয়। কীভাবে হয়? যখন দুটো ট্রেন একই দিকে যায়, যখন দুটো ট্রেন বিপরীত দিকে যায়। এক্ষেত্রে দুটো ট্রেন বিপরীত দিকে গেলে আপেক্ষিক বেগ কী হয়? বাড়ে না কমে? অফকোর্স আপেক্ষিক বেগ বাড়ে মানে কি হয়? দুটো বেগের সমষ্টি হয়ে যায়। বোঝা গেছে? তাহলে সমষ্টি হলে কত হবে? 42 + 48 দ্যাট ইকুয়াল টু 90 কিলোমিটার/আওয়ার। দেখো এখনও কিন্তু একটা সমস্যা রয়েছে। কি সমস্যা? যে এইটা আছে মিটারে, এটা কিলোমিটার/আওয়ার, উত্তর আছে আবার সেকেন্ডে। তাহলে আমাদের কি করা উচিত? কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে কনভার্ট করে নেওয়া উচিত। এটা করতে ভুল হলে কিন্তু অঙ্ক ওখানে গিয়ে আটকে যাবে, সমস্যা তৈরি করবে। তাহলে কি হবে? কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে গুণ করতে হলে কি করতে হয়? 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। এই কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, দেখো 18 দিয়ে কাটলে 90 5, তাহলে 5 5-এ 25 মিটার/সেকেন্ড বেরিয়ে গেল। হ্যাঁ কি না? তাহলে দূরত্ব এইটা, বেগ এইটা, তাহলে সময় কত হবে? আমি কয়েকটা অঙ্ক আগেই বললাম নৌকা ও স্রোতের অঙ্কটার ক্ষেত্রে, সময় = দূরত্ব বাই বেগ। পরীক্ষার সময় বারবার বলছি, এসব কিচ্ছু লেখার দরকার নেই। তুমি খাতার কোশ্চেন পেপারে রাফে কইটুকুই বা লিখবে, লেখার দরকারই হবে না। দ্যাট ইকুয়াল টু 300 / 25, মানে তোমার অপশান হচ্ছে 12 সেকেন্ড। হ্যাঁ কি না? যেটা অপশানে রয়েছে অপশান সি। দেখো কোনো ডাউট থাকলে বলো। যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার থাকে, এই অঙ্কগুলো করতে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড। বলো কোনো সমস্যা আছে কি না? খুব গুরুত্বপূর্ণ প্রবলেম কিন্তু। বোঝা গেছে? আরেকবার বলে দিই, একই দিকে মানে বিপরীত দিকে আসছে, দূরত্বটা যোগ হবে, যোগ করেছি। বেগটাও যোগ হবে, কারণ বিপরীত দিয়ে গেলে
আপেক্ষিক বেগটা বৃদ্ধি পায়। ব্যাস, দূরত্ব, বেগ, সময় পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস আমাদের সময় ও দূরত্বের অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউনিট ক্যালকুলেশান, যেন সবগুলো একই এককে থাকে। ঠিক আছে, চলো, আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমায় কিন্তু জিজ্ঞাসা করে নিও। ওকে, চলো পরের প্রবলেমে তাহলে যাওয়া যাক। পরবর্তী প্রবলেম নিয়ে চলে এসেছি। এই প্রবলেম দেখো কি বলেছে, এটাই আজকের এই ক্লাসের শেষ প্রবলেম। বাকি অংশটা, বাকি যে কোশ্চেনগুলো আমি আগামী ক্লাসে ডিসকাস করব। দেখো স্ক্রিনে প্রত্যেক দেখতেই পাচ্ছ, অপশান দেওয়া আছে। কি বলেছে, একজন বাইক আরোহী বা মোটর আরোহী এক এ থেকে বি স্থানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসেন। আরোহীর গড় বেগ কত? দেখো এই গড় বেগের কনসেপ্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো ভালো করে এটা কনসেপ্টটা বুঝে নাও। এ থেকে বি স্থান, ইনি গেছেন কত কিলোমিটার? 20 কিলোমিটার প্রতি ঘন্টায় ইনি গেছেন। ফিরে এসেছে কতটায়? ফিরে এসেছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে একটা জিনিস এখানে খুব মনে রাখা প্রয়োজন, যে দূরত্ব যদি একই হয়, ভালো করে শোনো, দূরত্ব যদি একই হয়, অর্থাৎ সে 20 কিলোমিটারে যতটা দূরত্ব অতিক্রম করেছে, 30 কিলোমিটার পার আওয়ার বেগে যদি সেই দূরত্ব অতিক্রম করে থাকে, তাহলে গড় বেগের ফর্মুলা কি? ভালো করে লিখে নাও, নোট ডাউন করো, যারা জানো না শিখে নাও। কি ফর্মুলা? 2xy ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স ও ওয়াই হলো উভয় বেগ। ব্যাস, আর আমাদের কিচ্ছু নয়, ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলো। 2 × 20 × 30 ডিভাইড বাই 20 প্লাস 30। ওকে, এখন কাটাকাটি বা অন্য কিছু করার দরকার নেই। তাহলে 2 × 20 × 30 রাখো, নিচেরটা কত? 50। হ্যাঁ কি না? 0 0 কাটো, 5 দিয়ে কাটো 4, তাহলে 4 2 8 3 24 কিলোমিটার পার আওয়ার। দেখো অপশানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে অপশান বি। বলো বুঝতে পারলে কি না? গেছে বোঝা? কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও। এটা কিন্তু গড় বেগের ফর্মুলা। এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল যদি কোনো গড় বেগ, মানে কোনো বেগ দ্বারা দুটো অতিক্রান্ত দূরত্বই সমান হয়। তাহলে এই দূরত্ব গেছে, এই দূরত্ব ফিরেছে, দূরত্বটা সেম, তাই গড় বেগের ক্ষেত্রে আমরা এই ফর্মুলার কনসেপ্ট ইউজ করতে পারলাম। অন্য ক্ষেত্রে কিন্তু আমাকে এইভাবে বের করা যাবে না, সেখানে সময় ক্যালকুলেশন করে নিয়ে বের করতে হবে। ওকে, বলো বোঝা গেল কি না? দেখো এই হলো আমাদের আজকের ক্লাস, আজকের টপিক। মোটামুটি অনেকগুলো প্রবলেম করালাম। পরের আগামীকাল বা পরবর্তী দিনে আমি এই 2019 সালের আর যে কটা বাকি রয়েছে ম্যাথের আমি ডিসকাস করব। তবে এটুকু তোমাদের কথা দিতে পারি যে 26 সেপ্টেম্বরের আগে ম্যাথ, রিজনিং, জিকে প্রত্যেকটা টপিক প্রিভিয়াস আমি সলভ করব। কেউ যদি কোশ্চেন পেপার নেই, তোমাদের কাছে যদি না থাকে, আমার কাছে কিন্তু চেয়ে নিতে পারো, আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সলভ করে যাওয়া। কারণ সলভ করা গুরুত্বপূর্ণ, হয়তো এই প্রবলেমগুলো আসবে না, কিন্তু কীরকম টাইপের প্রবলেম আসে, কোন চ্যাপ্টারগুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন, তার একটা স্বচ্ছ ধারণা কিন্তু এই ক্লাসগুলো থেকে আমরা পেতে পারি। ওকে, কোনো অসুবিধা নেই আশা করি। যদি কোনো অসুবিধা থাকে, যদি কোনো সমস্যা থাকে, আমাকে নিশ্চিন্তে জানিও। আমার ফোন নাম্বার দেওয়া আছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে, ফোন নাম্বার। তো তোমরা আমাকে যখন ইচ্ছা কল, হোয়াটসঅ্যাপ করে নিও, আমি সুবিধা মতো তোমাদেরকে রিপ্লাই করে দেবো বা কোনো ম্যাথের টপিক সলভ করে দেবো। ওকে, চলো, থ্যাংক ইউ, আজকের জন্য এতটাই।